করোনা নমুনা দিতে হাসপাতালে ভিড় বাড়ছে, সিলেটে দেরিতে পরীক্ষায় বাড়ছে ঝুঁকি। এখনই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু চায় না প্রধান দুই দল, করোনায় ত্রাণ সহায়তায় জোর। করোনার প্রণোদনা বাস্তবায়নে চাপ বাড়বে ব্যাংক খাতে, তদারকি জোরদারের পরামর্শ। করোনা স্বাস্থ্য সুরক্ষায় রাজধানীতে পানির চাহিদা বৃদ্ধি, রিজার্ভ সংকটের শঙ্কায় ওয়াসা। এবং যুক্তরাজ্যে করোনাতে মৃত্যু ছাড়ালো 30,000, যুক্তরাষ্ট্রে একদিনেই মৃত 2,500। স্বাগত বিরতিহীন সংবাদে, শুনছিলেন শিরোনাম, চলে যাও পুরো সংবাদে। করোনা পরীক্ষার নতুন নমুনা জমা দিতে রাজধানীর নির্ধারিত হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ভিড়। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। রাত থেকে লাইনে দাঁড়িয়ে সেখানে নমুনা জমা দেওয়ার জন্য অপেক্ষা করছেন অনেকে। এদিকে নমুনা সংগ্রহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিন 350 টোকেন দিচ্ছে, তবে এর বিপরীতে হাজারের উপর মানুষ আসছেন নমুনা দিতে। এতে দীর্ঘ সময় অপেক্ষার পরও নমুনা জমা দিতে না পেরে ফিরে যাচ্ছেন বেশিরভাগ মানুষই। সমস্যা সমাধানে টোকেন ও ল্যাবের সংখ্যা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে যারা নমুনা জমা দিতে আসছেন তাদের অনেকেরই জ্বর, কাশি সহ করোনার নানা উপসর্গ রয়েছে। এই অবস্থায় লাইনে দাঁড়িয়ে থাকা সবাইকে সামাজিক দূরত্ব মানার বিষয়ে মাইকিং করে সতর্ক করছে কর্তৃপক্ষ। এদিকে করোনা পরীক্ষায় নমুনা জমা দিতে রাজধানীর নির্ধারিত হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ভিড়। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে সেখানে রয়েছে সহকর্মী খালেদ রায়হান, জানবো তার কাছ থেকে সেখানকার সবশেষ খবর। রায়হান, জানাবেন করোনা পরীক্ষা করতে আসা সেখানকার এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন, এবং যেসব ভোগান্তির কথা তারা বলছেন আমরা শুনছিলাম, সেগুলোর কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। দেখুন, সকাল 9টা থেকে এখানকার যে পরীক্ষা সেটি কিন্তু শুরু হয়। পরীক্ষা বলতে আসলে প্রথমে এখানে 300 থেকে 350 টোকেন দেওয়া হয়। সে টোকেনে যারা টোকেন পায় তারা আসলে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেন এবং সেখানে তাদের চিকিৎসকরা দেখেন। যাদেরকে মনে করা হয় তাদের করোনা টেস্ট করা হবে, শুধুমাত্র তাদেরকে টেস্ট করা হয়, বাকিদেরকে অন্যান্য চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আমি এখানকার লাইনটি একটু দেখানোর চেষ্টা করি। এখন যে লাইনগুলো দেখেছেন, যারা এখানে আসলে অপেক্ষা করছেন তারা মোটামুটি সবাই এখানে টোকেন পেয়েছেন। টোকেন পাওয়া লোকেরাই আসলে এখানে অপেক্ষা করছেন। বেলা 8টা 8:30টার পর থেকে আসলে টোকেন দেওয়া শুরু হয়। তারপরে ভর্তির সময় এই টোকেন থেকে আস্তে আস্তে ভিতরে সিরিয়াল বাই সিরিয়াল যায়। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে এখানে প্রায়, এখন যে লাইনটি দেখছেন এই লাইনটি একেবারে শাহবাগের মোড় ছাড়িয়ে গিয়েছিল এবং ওই পাশ থেকে শেয়ারটনের মোড় ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। একজনের সঙ্গে আমার কথা হলো, তিনি সকাল 7:30টার দিকে এখানে এসেছেন। তিনি 7:30টা থেকে এসেও তিনি আসলে টোকেন পাননি বলে তিনি কিন্তু তার মুমূর্ষু রোগীকে নিয়ে তারপর তার চলে যেতে হয়। এই যে একটি ভোগান্তি, এবং যারা এখানে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখানে সিরিয়ালে যিনি একেবারে শেষ পর্যায়ে আছে তারা হয়তো ভিতরে ঢুকতে 1:30টা থেকে 2টা বেজে যাবে। তো সেই ক্ষেত্রে 2টা বাজে ভিতরে ঢুকে পরে ভিতরেও কিন্তু আবার লম্বা লাইন, কারণ যাদেরকে আসলে চিকিৎসকরা প্রাথমিকভাবে দেখছেন, দেখার পরে মনে করছেন যে এদের আসলে করোনা টেস্ট করতে হবে, সেই ভিতরে কিন্তু এই হাসপাতালের ভিতরে আরও একটি লাইন তাদেরকে আসলে ধরতে হবে। সেই লাইন ধরে তাদেরকে সেই জায়গায় যেতে হবে। একজনের সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি গতকালকে লাইনে দাঁড়িয়েছেন, পরশুদিন লাইনে দাঁড়িয়েছেন, আজকেও লাইনে দাঁড়িয়েছেন। আজকে তিনি ভোর 6টার সময় আসার পরে তিনি যেই সিরিয়াল নাম্বারটি পেয়েছেন, সেই সিরিয়াল নাম্বার হয়তো তার ভিতরে প্রবেশ করতে করতে 12টা 1টা বেজে যাবে। তো সেই জায়গা থেকে এটাকে কি আরও বাড়ানো যায় কিনা, তেমনটি কিন্তু তারা বলছেন। এবং সবচেয়ে বড় কথা, ভোগান্তির যে জায়গাটিকে খুব বেশি বলা হচ্ছে সেটি হচ্ছে যে যারা এখানে আসলে টেস্ট করাতে আসছেন তারা প্রত্যেকেই কিন্তু রোগী। তারা প্রত্যেকেই হয় কারো না কারো জ্বর আছে, কারো না কারো শ্বাসকষ্ট আছে, কারো না কারো অন্যান্য কোনো সমস্যা কিন্তু তাদের আছে। সেই জায়গা থেকে ঘন্টার পর ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু আসলে একটি কষ্টসাধ্য বিষয়। এমনি আপনি জানেন যে রমজানের সময় চলছে, তার পাশাপাশি কিন্তু খুব রোদ, কিছুক্ষণ পর পর আসলে রোদ উঠছে, সেই বিষয়গুলো কিন্তু তারা ভোগান্তির কথা বলছেন। এবং দীর্ঘ লাইন, এই যে সড়কটি আছে এই সড়কে কিছুক্ষণ পর আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু গত কয়েকদিন ধরে সড়কে কিন্তু গাড়ির চাপ অনেক বেশি এবং এই রাস্তাটিতে কিছুক্ষণ পর পর বিভিন্ন রকমের গাড়ি আছে, বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি, লেগুনা, এইগুলো যাওয়ার কারণে যেটি হচ্ছে মানুষজনকে দাঁড়িয়ে থাকতেও কিন্তু কষ্ট হচ্ছে। অনেক সময় একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছে, তো সেই জায়গাতে কিন্তু মানুষের দাঁড়িয়ে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে এবং যারা ঘন্টার পর ঘন্টা আসলে লাইনে দাঁড়াচ্ছেন তারাও শেষ পর্যন্ত করোনা টেস্টে করাতে পারবেন কিনা তেমনটিও কিন্তু আসলে তারা সন্দিহান। এবং আরেকটি মাত্র 350 টোকেন দেওয়া হচ্ছে, এই সংখ্যাটা কি আসলে সামনের দিকে বাড়বে? আপনি কোনো তথ্য পেয়েছেন কি? যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে তারা কিন্তু এতদিন 250 পর্যন্ত করতো, গত 2 দিন ধরে তারা সেটাকে 350-তে উন্নীত করেছে। আসলে তাদের এখানে যে ল্যাব ফ্যাসিলিটিস রয়েছে সেখানে এর চেয়ে বেশি টেস্ট করা আসলে সম্ভব নয়। সেই জায়গা থেকে তারা বলছেন ল্যাব ফ্যাসিলিটিসকে বাড়াবেন, বাড়িয়ে যদি আরও করা যায় তারা বলছেন 2-1 দিন হয়তো 2-1 দিনের মধ্যে সেটাকে 350 থেকে 400 করার পরিকল্পনা তাদের রয়েছে। জি রায়হান, আপনি নিরাপদ দূরত্ব থেকে সংবাদ সংগ্রহ করুন, পরবর্তী আরও বিস্তারিত জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। 5 দিনে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন 35 জন। এদের মধ্যে যাদের করোনা উপসর্গ প্রবল ছিল তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিপোর্টে 5 জনের করোনা পজিটিভ এসেছে। এদিকে সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন 20 চিকিৎসক ও 60 স্বাস্থ্যকর্মী। ঢাকা মেডিকেলে করোনা ইউনিট চালু হয় শনিবার। এখানে আক্রান্ত ব্যক্তি ছাড়াও করোনার উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের ভর্তি করা হয়। ইউনিট চালুর প্রথম দিন থেকে বুধবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 35 জন, যার মধ্যে 5 জন করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সবাইকে দাফন করা হয়েছে বিশেষ ব্যবস্থায়। 35 জনের নমুনা পরীক্ষা, যেমন ধরেন যাদের আমাদের স্ট্রং সাসপেকশন ছিল তাদেরটা যেমন আমরা যেভাবে হোক নেওয়ার চেষ্টা করেছি। যারা ওরকম না তাদেরকে আমাদের যে প্রোটোকল আছে, ন্যাশনাল প্রোটোকল, আমরা আমাদের বডি ব্যাগ আছে, আমরা বডি ব্যাগে করে তাদের দিয়ে দিই। কোভিড পেশেন্টকে যেভাবে সতর্কতা নিয়ে তার ইয়েটা করার কথা জানাজা এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান, আমরা সেই নির্দেশনা এবং রিকোয়েস্ট দিয়ে দিই। এদিকে করোনার চিকিৎসার পাশাপাশি নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা ছিল ঢাকা মেডিকেলে, কিন্তু এত চাপ নিতে না পেরে করোনার পরীক্ষা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ডক্টর, নার্স এবং কর্মচারী অনেক ইনভলভ হচ্ছে, তাদেরকে আমাদের টেস্ট করতে হচ্ছে, যার জন্য আমাদের যে ক্যাপাসিটি, আমরা তো একটা পিসিআর দিয়ে মেডিকেল কলেজে চলছে, সেই ক্যাপাসিটি ধরেন 180-র মতো করা যায় দিবারে, মানে একদিনে। তো সেগুলোতে আমরা দেখছি যে তাদের আমরা নিতে গেলে আমরা এগুলো সামাল দিতে পারছি না। আমার এখানে প্রায় 20 ডক্টরস, মোর দেন 40, 50, 60 নার্সেস এমপ্লয়িজ অলরেডি পজিটিভ। ঢাকা মেডিকেলে পরীক্ষা হচ্ছে না, তবে প্রতিদিনই চাপ বাড়ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ফলে করোনার নমুনা দিতে অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে, নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব। এ পরিস্থিতিতে দ্রুত বুথ বাড়ানোর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আমার রুমের ভিতরে 2 জন করোনা পজিটিভ আসছে, আর আমারও শারীরিক অসুস্থতা আছে, জ্বর আছে, হালকা সর্দি আছে, এই জন্য টেস্ট করা যাচ্ছে। ফিসের তো সামনে যাই গিয়ে সামনে তো ফিসে আইয়া করে এখানে কেউ সিরিয়াল মেনটেন করতেছে না, আর এখানে পুরো অবিশৃঙ্খল অবস্থা। দেখেন 3 ফুট দূরত্ব মেনটেন করতে হবে, সেখানে একজনের গায়ের উপর একজন দাঁড়ায় আছে বলতে গেলে। আমাদের বর্তমান পর্যন্ত 2টা বুথ আছে এবং আমাদের প্রক্রিয়াধীন আরো 2টা বুথ আছে। আমরা হয়তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরো টোটাল 4টা বুথ হয়তো আমরা স্টাবলিশ করে ফেলবো হয়তোবা খুব শীঘ্রই ইনশাআল্লাহ। এক্ষেত্রে সাধারণ মানুষের সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ 790 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত 11,719 জন, মারা গেছেন আরও 3 জন, মোট মৃত্যু 186 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দেশে প্রথম করোনা শনাক্তের প্রায় 2 মাসের মাথায় আক্রান্তের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ 790 জন। এ সময়ের মধ্যে মারা গেছেন আরও 3 জন, তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এদের মধ্যে 2 জনই ঢাকার বাসিন্দা। যা নমুনা 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 790 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এ পর্যন্ত 186 জন। যে 3 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। 2 জনের বয়স 60 ঊর্ধ্ব এবং 1 জনের বয়স 41 থেকে 50-এর মধ্যে। ব্রিফিংয়ে জানানো হয় গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 6,771টি, আর পরীক্ষা করা হয়েছে 6,241টি। 24 ঘন্টায় 84 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,327 জন। নতুন করে 184 জন সহ এ পর্যন্ত আইসোলেশনে আছেন 1,794 জন।
গত 24 ঘন্টা আইসোলেশনে আনা হয়েছে 184 জনকে এবং বর্তমানে আইসোলেশনে আছে 1794 জন। 24 ঘন্টা ছাড় পেয়েছে 84 জন এবং এ পর্যন্ত 1327 জন। হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ 24 ঘন্টা কোয়ারেন্টাইনে আছে 3889 জন। বর্তমানে 33টি ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর প্রক্রিয়া চলছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের 64 জেলাতে করোনা শনাক্ত হয়েছে। সবশেষ রাঙামাটিতে শনাক্ত হয়েছে 4 জনের। সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে 2 জন হাসপাতাল এলাকার, বাকি 2 জন দেবাশিস নগর ও রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। করোনা উপসর্গ থাকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই ঘটনায় দেবাশিস নগর, রিজার্ভ বাজার ও হাসপাতাল এলাকার লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। 14 জেলায় আরও 78 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সাভারেই করোনা শনাক্ত হয়েছে 9 পোশাক শ্রমিক সহ 19 জনের। আক্রান্তদের মধ্যে রয়েছেন কৃষি ব্যাংকের ধামরাইয়ের বেলেশ্বর শাখার ব্যবস্থাপক। রংপুরের মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ পুলিশের কমান্ড্যান্ট এসপি মেহেরুল করিম সহ জেলায় নতুন শনাক্ত 7 জন। চট্টগ্রামে আরও 11 জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 3 জনের নমুনা নেওয়া হয়েছে মৃত্যুর পর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 1 চিকিৎসক ও 2 কর্মী সহ নতুন শনাক্ত হয়েছে 3 জন। এছাড়া কুমিল্লায় শনাক্ত হয়েছিল শিশুসহ 10 জন। চাঁপাইনবাবগঞ্জে 9, নওগাঁয় 4, বরিশালে 3, লক্ষ্মীপুরে 3, দিনাজপুরে 2 ও সিলেটে 2 জন। এছাড়া শেরপুর, নেত্রকোনা, পঞ্চগড়ে 1 জন করে শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে করোনা পরীক্ষার ল্যাব রয়েছে মাত্র একটি, যেখানে একদিনে নমুনা পরীক্ষা করা যায় সর্বোচ্চ 188টি। অথচ এই বিভাগে প্রতিদিন 400-র বেশি নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফলে দেখা দিচ্ছে নমুনা জট, পরীক্ষায় দেরি হওয়ায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। 7 এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজে বসে করোনা পরীক্ষার একটি পিসিআর ল্যাব। সেটিকে ঘিরেই বিভাগের 4 জেলা থেকে প্রতিদিন অন্তত 400 নমুনা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু পরীক্ষা করা হচ্ছে অর্ধেকেরও কম। 2 শিফটে কাজ করে, দেখেন সকাল 8টা থেকে রাত 8টা, 9টা, 10টা পর্যন্ত কাজ করে। তারপরে এই রিপোর্টগুলো কম্পাইল করে সব কিছু রেডি করতে অনেক সময় 12টা, 1টাও বেজে যায়। তারপরে এই রিপোর্টগুলো তারা আবার পজিটিভগুলো শুধু আমাদের জানায়। ল্যাবের সক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে, লোকবল সংকটও আছে। কর্তৃপক্ষ জানিয়েছেন এই ল্যাবে 2 শিফটে 40 জন টেকনিশিয়ান কাজ করছেন, যা চাহিদার তুলনায় একেবারেই কম। বিভাগের অন্য জেলাগুলোতেও ল্যাব স্থাপনের তাগিদ দেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ। ডিসেন্ট্রালাইজ করা যায়, যেমন হবিগঞ্জ মেডিকেল কলেজ আছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ওনারা যদি আরও 100 করে করে, তাহলে আমার যে 400 স্যাম্পল আছে, আমার যেটা ইনপুট হচ্ছে 400, 500 আসতেছে কোনো দিন। আমি দিতে পারছি কিন্তু 188, ম্যাক্সিমাম আমি 90 করলে হচ্ছে 180, আর এমনি হচ্ছে 188। কিন্তু এখানের মধ্যে দেখা যায় কিছু জিনিস হলো স্যাম্পলের এররটাকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে ল্যাব স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে, চালু হবে শিগগিরই। বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে 257 জনের, মারা গেছে 4 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সিলেটের করোনা পরিস্থিতি ও করোনার নমুনা পরীক্ষার আরও তথ্য জানাতে এখন যুক্ত হচ্ছে সহকর্মী মাধব কর্মকার। মাধব, এর আগের সংবাদে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানে নমুনা পরীক্ষায় যে জট, সেই সমস্যার কথা একটু জানতে চাই যে সিলেটে করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাবের সংখ্যা বাড়ানোর কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ল্যাব চালু হওয়ার কথা, এই বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে এই মুহূর্তে রয়েছে? দেখুন, আসলে সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের যে বিভাগীয় কর্মকর্তা রয়েছেন, সহকারী পরিচালক আনিসুর রহমান আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এমনিতেই তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে তাদের মাইক্রোবায়োলজি ল্যাব রয়েছে সেখানটায় চালু করতে খুব বেশি সময় প্রয়োজন নেই এবং সব কিছুই প্রস্তুত রয়েছে। নিরাপত্তাজনিত একটি ঝুঁকি রয়েছে এবং আসলে একটি গ্রিন সিগন্যাল পেলে হয়তো বা সেটি খুব দ্রুতই উদ্বোধন করা সম্ভব হয় বলে জানিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো আসলে কেন এই দ্রুত এটি উদ্বোধন করা
করা হচ্ছে না, এটি এখন পর্যন্ত কেউ পরিষ্কার করেননি, না স্বাস্থ্য বিভাগ না শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সর্বশেষ পরিস্থিতি জানাবো, সেটি হচ্ছে গতকাল দুপুর পর্যন্ত ঢাকা থেকে ব্রিফ করে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে 257 জনের মতো করোনা আক্রান্ত রয়েছে সিলেট বিভাগে, এবং গতকাল রাতে প্রতিদিন রাতে আসলে সিলেট ল্যাবের ফলাফলটা আমরা জানতে পারি, যেটি আজকে হয়তো বা দুপুরবেলা তথ্য প্রকাশ করবে ঢাকা IDICR থেকে। তবে সেটি হচ্ছে আরও 3 জন নতুন আক্রান্ত হয়েছে। এই নিয়ে সিলেট বিভাগে 260 জন, তার মধ্যে সিলেট বিভাগে 260 জন, সিলেট জেলায় 2 জন আক্রান্ত এবং হবিগঞ্জে 1 জন। এবং সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এখন পর্যন্ত সিলেট বিভাগে মারা গিয়েছেন 4 জন এবং আক্রান্ত হয়েছেন, দুঃখিত, এখানটা আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জনের মতো। এবং এই যে ল্যাব, সেই ল্যাবে কিন্তু প্রতিদিন 188টি নমুনা সম্ভব হয় পরীক্ষা করা, এবং অনেক ক্ষেত্রে আরও কমও পরীক্ষা করা হয়ে থাকে, কারণ সর্বোচ্চ ক্ষমতাই হচ্ছে 188টি, কিন্তু বিভাগ থেকে প্রতিদিন নমুনা আসে 400 থেকে 500, এবং কিছু নমুনা কিন্তু হবিগঞ্জ থেকে ঢাকায় পাঠানো হয়। তো এর ফলশ্রুতিতে অতি দ্রুত নতুন আরও একটি ল্যাব স্থাপন জরুরি হয়ে পড়েছে, এটি বলছেন সংশ্লিষ্টরা। সম্ভব হলে সিলেট বিভাগের যে আরও একটি মেডিকেল কলেজ রয়েছে, হবিগঞ্জ মেডিকেল কলেজ, সেখানটায় কিন্তু মাইক্রোবায়োলজির বিভাগের একজন সহকারী অধ্যাপক রয়েছেন, সেখানটায় কিন্তু ল্যাব স্থাপন করা সম্ভব। সিলেট থেকে যুক্ত হয়েছে সহকর্মী মাধব কর্মকার। করোনার সংকটে বন্ধ রাজনৈতিক কর্মকাণ্ড, পরিস্থিতি স্বাভাবিক না হলে আবার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড শুরুর কোনো সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক দলগুলোর নেতারা। করোনাকালে দরিদ্র মানুষকে সাধ্য অনুযায়ী ত্রাণ সহায়তা ও সচেতনতা তৈরির কাজের বাইরে দলীয় অন্য কোনো কর্মসূচি থাকছে না বলেও জানিয়েছে দলগুলো। দেশে গত 8 মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর প্রভাব পড়ে রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক কর্মকাণ্ডে। প্রথম দিকে দলগুলোর কর্মসূচি সীমাবদ্ধ ছিল কার্যালয়ে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় নড়ে চড়ে বসতে থাকেন রাজনীতিবিদরাও। এক পর্যায়ে কর্মীদের প্রতি নির্দেশ যায় যে কোনো ধরনের সভা সমাবেশ না করার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী ব্যাপক কর্মসূচির ঘোষণা থাকলেও সব স্থগিত করে আওয়ামী লীগ। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও নেতাকর্মীদের নির্দেশ দেয় যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলার। ফাঁকা হয়ে পড়ে দলগুলোর কার্যালয়। তবে করোনা পরিস্থিতিতে দলীয় অবস্থান তুলে ধরতে এবং কর্মীদের প্রতি নির্দেশনা দিতে নেতারা ভিডিও বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেন। এপ্রিলের শেষ দিকে শর্ত সাপেক্ষে খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয় পোশাক কারখানা। 10 মে থেকে সীমিত পরিসরে খুলবে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে রাজধানীতে বাড়ছে মানুষ ও যানবাহনের চলাচল। এসব নিয়ে কি ভাবছে প্রধান দলগুলো? 1-1.5 মাস যখন আমরা ঘরের মধ্যে বন্দি আছি, কোনো ফল হয় নাই, পিকে চলে গেছে, এখন আবার সব খুলে দেওয়া হচ্ছে। তার একমাত্র কারণ হলো সরকার জনগণেরকে সুরক্ষা দিতে পারবে না, তার মানে খাবার দিতে পারবে না। জীবন ও জীবিকার প্রয়োজনে আবার অর্থনীতিকেও একটু আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে দাঁড় করানোর প্রচেষ্টাটাও একটা সময়ের দাবি। সুতরাং সব কিছু মিলেই সরকারকে এবং বিশেষ করে সরকার প্রধানকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেই এই জিনিসগুলোকে সামাল দিতে হচ্ছে। এক্ষেত্রে অবস্থান বিপরীত হলেও এখনই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু না করার ব্যাপারে একমত প্রধান দুই দলের এই দুই নেতা। এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সভা সমাবেশের প্রশ্নই ওঠে না। বিধিবিধান মেনেই চলতে হবে। মহামারী কতদিন চলে সে দেখতে হবে, তো পট করে বলতে পারবো না অমুক দিন আমরা করতে পারবো। নেতারা মনে করেন এ পরিস্থিতিতে অপেক্ষার কোনো বিকল্প নেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে দেশের সব মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে, তবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা রমজান মাসে গুরুত্ব বিবেচনায় মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। এরপরই মন্ত্রিপরিষদ বিভাগ সুরক্ষা বিধি মেনে চলার শর্তে বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকে মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ দিতে পরামর্শ দেয়। শর্তে বলা হয়, মসজিদে ঢোকার দরজায় হাত ধোয়ার ব্যবস্থা রাখা ও মুসল্লিদের সবাইকে মাস্ক পরে আসতে হবে। 3 ফুট দূরত্ব রেখে নামাজের কাতারে দাঁড়াতে হবে। তবে মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে 6 এপ্রিল করোনার সতর্কতায় বাসায় নামাজ আদায়ের নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি সহ নানা সংকটে জর্জরিত দেশের ব্যাংক খাত। এর মধ্যেই অর্থনীতি চাঙ্গা করতে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করবে ব্যাংকগুলো।
এতে ব্যাংকের ওপর চাপ বাড়বে বলে মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, ঋণ নির্ভর এসব পরিকল্পনা বাস্তবায়নে জোরদার করতে হবে বাংলাদেশ ব্যাংকের তদারকি। করোনার প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রায় 1 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। আর্থিক এ প্যাকেজ বাস্তবায়নের দায়িত্ব পড়েছে দেশের ব্যাংকগুলোর ওপর। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি সন্তোষজনক নয়। সুদ হার কমে যাওয়ায় আমানতে প্রবৃদ্ধিও কমে গেছে। এ অবস্থায় সরকারি ব্যাংকগুলো চ্যালেঞ্জ নিতে পারলেও বেগ পেতে হবে বেসরকারি ব্যাংকগুলোকে। যেহেতু লকডাউন চলছে, ইন্টারনাল যে কনজাম্পশন সেটা কিন্তু অনেকটাই কম, লোকাল প্রোডাকশনে কিন্তু অনেক ফ্যাক্টরি কিন্তু এখন বন্ধ আছে। সো ওভারঅল একটা এর মধ্যে চলছে, একটা অর্থনীতি কিন্তু চাপের মধ্যে আছে। আর যেহেতু অর্থনীতি যখন চলমান থাকে তখন কিন্তু ব্যাংকগুলো কিন্তু থ্রাইভিং থাকে। এটা কিন্তু মানে একটা কমপ্লিমেন্ট করে একজন আরেকজনকে। যখন অর্থনীতির প্রয়োজন ব্যাংক থাকে, ব্যাংকের প্রয়োজন অর্থনীতি আছে, তো একটা চাপের মধ্যে ডেফিনেটলি আছে। প্রণোদনার প্যাকেজের আওতায় চলতি মূলধন ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যাতে এ অর্থ পায়, এজন্য যাচাই বাছাই করে ঋণ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার তাগিদ তাদের। ব্যাংকগুলোকে এই দায়িত্ব পালন করতে হবে, কারণ ব্যাংকের মূল কাজই হলো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করা। এখানে ব্যাংকগুলোকে এই কাজগুলোকে, যেগুলো এখন বিশেষ কাজগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু রুটিন জব হিসাবে নিলে চলবে না। এটাকে গতানুগতিকভাবে আগের ছকের মতো যদি এটা ইমপ্লিমেন্ট করে তবে কিন্তু চলবে না। এখানে তাদের ছক থেকে বেরিয়ে আসতে হবে। কোনো ব্যাংক সংকটে পড়লে সহযোগিতার আশ্বাস দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাই পরিকল্পনা বাস্তবায়নে তেমন সমস্যা হবে না বলছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমরা তো মনে করি যে প্রত্যেকটা ব্যাংকই সচ্ছল আছে এবং তারা এই বিপদের সময় তারা নিজেদের গুরুত্ব দায়িত্ব পালন করবে, কারণ এটা তার একটা মৌলিক দায়িত্বের মধ্যেও পড়ে। তারপরেও যদি সাময়িক কোনো সমস্যা থাকে, সেই কারণে তো বাংলাদেশ ব্যাংক সে যে টাকায় দেবে তার 50% আবার বাংলাদেশ ব্যাংক তাকে রিইম্বার্সমেন্ট দিয়ে দেবে। কোনো ব্যাংক প্রণোদনা ঋণের অপব্যবহার করলে শাস্তি হিসেবে সুদ ভর্তুকি না দেওয়া সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। অনিয়ম রোধে আলাদা সেলও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকার ঘোষিত প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এক বৈঠকে আহ্বান জানান তারা। ঋণের অর্থ সঠিক সময়ে ফেরত পাওয়ার নিশ্চয়তা চান ব্যাংক নির্বাহীরা। করোনার প্রভাবে আর্থিক ক্ষতি মোকাবেলায় প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ব্যবসায়ীরা যেন ন্যূনতম সময়ের মধ্যে এ ঋণ পান, সে বিষয়ে করণীয় নিয়ে ব্যাংকারদের সঙ্গে অনলাইনে বৈঠকের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, ব্যাংকগুলোর ঋণ বিতরণ প্রক্রিয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে এখনও কঠিন। এই অবস্থায় দ্রুত প্রণোদনার অর্থ ছাড় করা না গেলে এর উদ্দেশ্য সফল হবে না বলেও মনে করেন তারা। প্রণোদনা সংক্রান্ত বিধি বিধানগুলো সহজতর সঠিকভাবে করে সার্কুলার সংশোধন করার জন্য এফবিসিসিআই সরকারকে তারা ডিসইনসেন্টিভাইজ হবে। সেকেন্ড ইস্যুটা হলো আপনার প্রায়োরিটাইজেশন মনে হয় প্রয়োজন আছে। এই মুহূর্তে সব সেক্টরের জন্যই আমার মনে হয় এই প্যাকেজগুলো ওপেন, 20,000 কোটি বা 30,000 কোটি। বর্তমান পরিস্থিতিতে চ্যালেঞ্জ থাকলেও কোনো তারল্য সংকট নেই বলে দাবি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের। তবে ঋণ দেওয়ার পর তা ঠিক সময়ে আদায় করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন তারা। লিকুইডিটি নিয়ে আমরা ব্যাংকাররা সম্পূর্ণভাবে আমরা স্বস্তি প্রকাশ করছি, বিকজ আমাদের কোনো লিকুইডিটি প্রবলেম হবে না। যখন তাদেরকে আমি অতিরিক্ত লোন দিব, সেই লোনটা রিকভার করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ব্যাংকের। এর পরবর্তী মাসে যদি 5 তারিখের মধ্যে যদি সেই সুদের অঙ্ক টাকাটা না দেওয়া কাস্টমার না দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা রিফাইন্যান্সটা পাবো না। সেই ক্ষেত্রে আমার রিস্কটা আরো বেড়ে যাবে। চলমান পরিস্থিতিতে ব্যাংক যেন ক্ষতির মুখে না পড়ে, সেজন্য ব্যবসায়ীদেরকেও সহযোগিতা করার আহ্বান এফবিসিসিআই সভাপতির। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে রাজধানীতে বেড়েছে পানির চাহিদা। ঢাকা ওয়াসা জানিয়েছে, লকডাউনে রাজধানীর জনসংখ্যা কমে গেলেও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে পানির ব্যবহার বেড়েছে। সাধারণ ছুটি শেষ হলে পানির চাহিদা আরও বাড়বে বলে জানিয়েছে ওয়াসা। এই অবস্থায় রিজার্ভার সংকটের শঙ্কায় রয়েছে তারা। প্রচলিত তথ্য অনুযায়ী 2 কোটিরও বেশি মানুষের বসবাস এই রাজধানীতে। বিপুল এই নগরবাসীর পানির চাহিদা গড়ে প্রায় 260 কোটি লিটার।
এর বিপরীতে ঢাকা ওয়াসা পানি উৎপাদন করতে পারে দৈনিক 210 থেকে 240 কোটি লিটার। কিন্তু অঘোষিত লকডাউন ঘোষণার পরপরই রাজধানী ছেড়ে যায় প্রায় 1 কোটি মানুষ। এ অবস্থায় পানির চাহিদা প্রায় 50 ভাগ কমে যাওয়ার কথা। তাহলে বাড়তি পানি দিয়ে কি করছে ওয়াসা? এমন প্রশ্নে ওয়াসা বলছে ভিন্ন কথা। এখন ঠিক বলেছেন, লোক সংখ্যা কিন্তু কমেছে, আবার ওই হাত ধোয়ার কারণে এখন আবার একটু বেড়েও গেছে, যার জন্য আমরা দেখেছি খুব বেশি তারতম্য হয়, একটু কমেছে। কারণ ক্রমাগত হাত ধোয়, মিনিমাম গোসল করে, এই কারণে পানির ব্যবহারটা একটু বেশি। আমাদের প্রোডাকশন করছে না, রাস্তাতে প্রোডাকশন করলে কিন্তু রাখবো করতে পারি। ওয়াসার দাবি, রাজধানী থেকে মানুষ কমলেও পানির ব্যবহার বেড়ে গেছে আগের চেয়ে অনেক বেশি। আমাদের যে নর্মাল একটা কথা, তার থেকে কম হওয়ার কথা, যেহেতু মানুষ সংখ্যা কমে গেছে, আদার হেড মানুষের ব্যবহার পানি অনেক বেড়ে গেছে। যারা আছে তাদের পানি ব্যবহার, যদি আগে তারা 120 লিটার পানি ব্যবহার করতো, এখন মনে করেন 180-190 লিটার পানি ব্যবহার। নারায়ণগঞ্জের সোনাকান্দা ও গোদনাইল, সায়দাবাদের ফেজ 1 ও 2 এবং চাঁদনীঘাট পানি শোধনাগারের পাশাপাশি 930টি গভীর নলকূপের মাধ্যমে প্রতিদিন পানি উৎপাদন করা হয়। এরপরও 20 থেকে 50 কোটি লিটার ঘাটতি থেকে যায়। এ অবস্থায় পানি উৎপাদন কিংবা শোধনাগারের ধারণ ক্ষমতা বাড়ানো না গেলে আগামী গরমের মৌসুমে পানি সংকট দেখা দিতে পারে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ঈদের আগে খুলছে না যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা ও পিঙ্ক সিটি শপিং মল। তবে স্বাস্থ্যবিধি মেনে 10 মে থেকে অন্যান্য মার্কেট ও দোকানপাট খুলতে চায় দোকান মালিক সমিতি। যদিও বিক্রি তেমন হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। রাজধানীর অন্যতম বড় শপিং মল বসুন্ধরা সিটি গত বছর রমজানের শেষ সময়ে প্রতিদিন কেনাকাটা করেছে 2 থেকে 2.5 লাখ ক্রেতা। এবার করোনা ঝুঁকি এড়াতে প্রায় 1.5 মাস ধরে বন্ধ এই শপিং মল। সোমবার শপিং মল দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। সে অনুযায়ী এজন্য প্রস্তুতিও নিচ্ছিলেন ব্যবসায়ীরা। তবে প্রতিদিনই করোনা আক্রান্ত বাড়ায় এ মুহূর্তে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে হাজার হাজার মানুষের উপস্থিতি সামাজিক দূরত্ব মেনে চলার যে বাধ্যতামূলক ব্যবস্থা সেটি ভেঙে দিতে পারে। মানুষকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার জন্য যমুনা গ্রুপের চেয়ারম্যান মহোদয় যমুনা ফিউচার পার্ক আপাতত না খোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকদিন কয়েক লক্ষ লোকের সমাবেশ ঘটে, লক্ষ লোকের সমাবেশ যেখানে ঘটবে সেখানে অবশ্যই আপনার যে সামাজিক দূরত্বের যে প্রয়োজনীয় ভেঙে পড়বে এটা, এবং ফলে এটা দ্রুত সংক্রমিত আশঙ্কা দেখা দিবে। যখন পরিস্থিতির উন্নতি হবে এবং উন্নতি হলেই আমরা শপিং মল খুলে দেব। এদিকে কাপড়, জুতা, কসমেটিক্স, মুদিসহ সারা দেশে দোকান আছে প্রায় 25 লাখ। এসব দোকানের কিছু শপিং মলে, কিছু সাধারণ মার্কেটে, আবার কিছু বাড়ির নিচে। দীর্ঘদিন বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে মালিকেরা। তাই ঈদের আগে দোকান খুলতে মুখিয়ে আছেন তারা। ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই তিনটাকে আমরা এই মুহূর্তে হটস্পট বলে মনে করছি। সেই ক্ষেত্রে ওই স্ব মার্কেট কমিটি, স্ব মালিক যদি মনে করেন ওনার প্রতিষ্ঠানটি বন্ধ রাখবেন, তাতে কারো কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। 10 মে থেকে শপিং মল দোকান খোলা রাখা যাবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ছাড়া অন্যান্য জেলা শহরেও সরকার নির্দেশিত সময়ের আগেই খুলেছে দোকানপাট। সামাজিক দূরত্ব ও সুরক্ষার বিষয়ে না মানায় বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে কি সংখ্যক দোকানপাট খুলেছে জানতে চাই, সেই সাথে নির্দেশিত সময়ের আগেই যেসব দোকানপাট খুলেছে কি বলছে এই বিষয়ে ব্যবসায়ীরা? আচ্ছা, রাজশাহীতে কিন্তু আমরা দেখেছি এর মধ্যে বেশ কিছু দোকানপাট খোলা শুরু হয়েছে। বিশেষ করে বলতে পারি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্ট এলাকা, এখানে কাপড়পট্টি নামে আমাদের একটি মার্কেট এখানে আছে। এখানে সব ধরনের খুচরা ও পাইকারি গজ কাপড়ের দোকান আছে সেখানে বিক্রি। আমরা দেখেছি এই দোকানগুলোতে মূলত যে 5 তারিখ থেকে খোলার কথা বলছে সেদিন থেকে তারা খুলতে শুরু করেছে বেশিরভাগ দোকান, এবং তারা কিন্তু কৌশলে দোকানগুলি খুলছে। আমরা দেখেছি যে দোকানের মার্কেটের যে গেটটি সেটি লাগানো থাকলেও বাইরে তাদের কর্মচারীরা অবস্থান করছে, এবং যখন
যখন কোনো ক্রেতা আসছে কোনো পণ্য চাচ্ছে তাদেরকে সেই মার্কেটের ভিতরে ঢোকানো হচ্ছে বা অনেক সময় দোকানের শাটার ফেলে রাখা হচ্ছে এবং পরে কাস্টমারদেরকে ঢুকায় পরে সেই শাটারটি নামাই দেওয়া হচ্ছে। তাই এই যে পুলিশের সাথে লুকাচুরি বা আইন অমান্য করা, আমরা দেখেছি যে এই যে যারা মার্কেটে দোকান খুলছেন বা যারা ক্রেতারা যাচ্ছেন তারা কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি একেবারে মানছেন না। আমরা দেখেছি যে বিভিন্ন দোকানে যারা যাচ্ছেন একটি দোকানে 10 জন 15 জন করে থাকছে। তবে গতকালকের তুলনায় আজকে সকালের চিত্রটা একটু ভিন্ন। আমরা দেখছি যে এখন যেখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে কিন্তু গতকালকে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি ছিল, প্লাস যানবাহন অনেক এখানে চলাচল করছিল, কিন্তু আজকে রাজশাহীর 0 পয়েন্ট থেকে সোনাদিঘি মোড় পর্যন্ত পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কিন্তু যান চলাচল, বিশেষ করে অটো রিক্সা চলাচলটি বন্ধ করে দিচ্ছে, যে কারণে যান চলাচল করলেও এই এলাকাটিতে এখন মূলত বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ যান চলাচল করছে। কিন্তু নগর জুড়েই গত কয়েকদিনের তুলনায় গতকালকে থেকে কিন্তু রাজশাহীর বিভিন্ন সড়কে অটো চলাচল বেড়েছে। আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ফুটপাতের দোকান বসাচ্ছেন বা যারা ফুটপাতে ফলের দোকান বসাচ্ছেন তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে এই যে জনসমাগম এড়িয়ে চলতে বা তাদেরকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। সেই সাথে বলা হচ্ছে যে ব্যবসায়ীদেরকে পুলিশের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে মূলত যেহেতু 10 তারিখ থেকে মার্কেট খোলার একটি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, তারা যেন 10 তারিখ পর্যন্ত বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং সরকারের এই সিদ্ধান্ত যদি বলবৎ থাকে তো 10 তারিখ থেকে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান একটি নির্ধারিত সময়ের মধ্যে খোলার কথা বলে তারা যেন সেই সময়ের মধ্যে তাদের ব্যবসাটি পরিচালনা করে। আর নগর জুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি যদি বলি তো এইখানে গত কয়েকদিন ধরে কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি মানা হচ্ছে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পর্যন্ত 1099টি মোবাইল কোড পরিচালনা করা হয়েছে। জি মাইনুল, এই বিষয়ে আরো বিস্তারিত পরবর্তীতে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। দেখছেন বিউটিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরো যা থাকছে। করোনায় বিপুল অঙ্কের ভাড়া মওকুফ করলেন এক বাড়ি মালিক, স্বস্তিতে ভাড়াটিয়ারা। এবং করোনা তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফির চাপ নীতিমালা করছে ইউজিসি। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চাকরি হারাচ্ছেন প্রবাসীরা। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যে আরও প্রায় 29,000 বাংলাদেশি ফিরে আসবে। পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে বুধবার আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। ভিডিও বার্তা পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান কুয়েত, ইরাক, সৌদি আরব, জর্ডান, ওমান সহ বিভিন্ন দেশ থেকে আসছেন প্রবাসীরা। দেশে কোয়ারেন্টিনের জায়গা বিবেচনা করেই পর্যায়ক্রমে তাদের ফেরত আনা হবে। এ সময় মন্ত্রী জানান গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে 3,695 জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন। এদের মধ্যে বেশিরভাগই সেখানকার জেলে বন্দী ছিলেন এবং তাদের সাধারণ ক্ষমা করা হয়েছে। এছাড়াও ওমরা পালনকারী এবং কিছু অনিবন্ধিত শাস্তিপ্রাপ্ত প্রবাসীও ফিরছেন। আগামী কয়েক সপ্তাহ প্রায় 28,849 জন প্রবাসী আমাদের দেশে আসতে পারেন। বিদেশে আটকে পড়া বাঙালি প্রায় 2,853 জনকে স্বদেশে নিয়ে এসেছি। আরও কিছু রয়েছেন, ইন্ডিয়াতে আছেন, তাদের ইতিমধ্যেই আনা হচ্ছে। করোনার সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে রাজধানীর কর্মজীবী মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। লকডাউনে কর্মহীন থাকায় সময় মতো বাসা ভাড়া দিতে পারছেন না অনেকে। কোথাও কোথাও ঘটেছে ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও। তবে এর উল্টো চিত্র দেখা গেছে সায়দাবাদে। যতদিন করোনা সংকট থাকবে ততদিনের জন্য বাড়ি ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন শেখ শওকত আলী নামের একজন বাড়ির মালিক। রাজধানীর সায়দাবাদের ব্রাহ্মণচিরণ এলাকা। এই এলাকায় 3টি বাড়ির মালিক পরিবহন ব্যবসায়ী শেখ শওকত আলী। 35 জন ভাড়াটিয়ার কাছ থেকে প্রতি মাসে ভাড়া পান প্রায় 4 লাখ টাকা। তবে করোনা লকডাউনে উপার্জনহীন ভাড়াটিয়াদের দুর্দশার কথা চিন্তা করে এই বিপুল অঙ্কের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্তে স্বস্তিতে ভাড়াটিয়ারা। মার্চের ভাড়া এবং এপ্রিলের ভাড়া দুটোই মওকুফ করে দিয়েছে। এই জিনিসটা আসলে আমাদের জন্য এখন অনেক উপকার হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমাদের আয় রোজগার বন্ধ হওয়ার পথে। কামাই কাজে নাই, সংসার চালানো খুব কঠিন, এর মধ্যে আবার ভাড়া দেওয়াটা, এর জন্য এই ভাইয়া শওকত ভাই আমাদের জন্য অনেক উপকার করেছে। শুধু ভাড়া মওকুফ নয়, ভাড়াটিয়াদের খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন শওকত আলী। পাশাপাশি অর্থকষ্টে থাকা প্রতিবেশী ও দরিদ্র প্রায় 200 মানুষকে প্রতিদিন দিচ্ছেন খাদ্য সহায়তা। এই কাজে তার পাশে আছেন পরিবারের অন্য সদস্যরাও। এলাকার প্রতিবেশী যারা আছে তাদেরকেও দিচ্ছি
এবং আমরা বাসায় বাসায় যেয়ে সেই সামগ্রীগুলো আমরা তাদেরকে পৌঁছে দিতে পারতেছি। অনেকে আছে যে কারোর কাছ থেকে চাইতে পারতেছে না, মানে হাত পাততে পারতেছে না, তো তাদেরকে আর কি আমরা বাসায় গিয়ে পৌঁছে দেই। শওকত আলী জানান, করোনা মহামারীর এই দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকতেই তার এই মানবিক উদ্যোগ। এইগুলো করতে সবাই বলে যে সাহস লাগে, না সাহস লাগে না, অনুপ্রেরণাও লাগে। প্রধানমন্ত্রী যে নির্দেশ দিল সবাইকে আগে আসার জন্য, ওই অনুপ্রেরণার কারণেই আমি এটা করছি। যতদিন করোনা আছে ততদিন আমার ভাড়াটিয়া যারা আছে, আমার এলাকা প্রতিবেশী যারা আছে, তাদের জন্য ভাড়াটিয়াদের ভাড়া মাপ, আর যারা ইয়েতে আছে অসুবিধার ভিতরে তাদের জন্য সামগ্রী বিতরণ করতেছি আমি। শওকত আলী মনে করেন, সদিচ্ছা থাকলে যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাই রাজধানীর অন্য বাড়িওয়ালাদেরও সাধ্যমতো ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে করোনা আক্রান্তদের অনেকে বাসায় থেকেই তা মোকাবেলায় সফল হয়েছেন। সুস্থ হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ওষুধ সেবন করে সুস্থ হয়েছেন তারা। তাই করোনা পজিটিভ ব্যক্তিদের আতঙ্কিত না হওয়া এবং সমস্যা গুরুতর না হলে হাসপাতালে চাপ না বাড়িয়ে বাসাতেই চিকিৎসা নেওয়ার পরামর্শ সিভিল সার্জনের। গাজীপুরে এ পর্যন্ত করোনা সংক্রমিতদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 94 জন। তাদের মধ্যে 19 জনই বাসায় থেকে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন 2 জন চিকিৎসক ও 2 জন সাংবাদিক। এর মধ্যে কয়েকজন কর্মস্থলে যোগও দিয়েছেন। এসব করোনা জয়ীদের দাবি, সংক্রমিত হলে আতঙ্কিত না হয়ে বাড়িতে থেকে নিয়ম মেনে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমি এবং আমার ছেলে নিজেদের বাসায় থেকেই কিন্তু সুস্থ হয়ে উঠেছি। সবার ক্ষেত্রে মনোবল শক্ত রাখতে হবে এবং ডাক্তার নিয়ম যে পরামর্শ এগুলো মেনে চলতে হবে। ডাক্তারি চিকিৎসা ও কিছু নিয়ম মানার 12 দিন পরে নমুনা দিলে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাকে জানানো হয় আমি করোনা নেগেটিভ। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। পাশাপাশি আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট সহ বেশি সমস্যা না হলে হাসপাতালে চাপ না বাড়িয়ে বাসায় চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা জরুরি বলে জানান তিনি। গাজীপুরে যত রোগী পজিটিভ হয়েছে 2-1 জন বাদে সবাই মোটামুটি ভাবে খুব বেশি উপসর্গ ছিল না, এবং যাদের ছিল তাদের খুব কম, এবং তাদেরকে আমরা বাসায় রেখে তাদের পরামর্শে তাদের ইচ্ছা অনুযায়ী আমরা তাদেরকে বাসায় রেখেছি। এদিকে সম্প্রতি গার্মেন্টস ও কলকারখানাগুলো চালু হওয়ায় জেলায় আবারও বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যবিধি এবং শ্রমিক নিরাপত্তা তারা মানেন, সেজন্য আমাদের কয়েকটি টিম আমরা গঠন করেছি যে ফ্যাক্টরিগুলোতে আমরা পরিদর্শন করব এবং গিয়ে দেখব যে আসলে তারা সরকারকে দেয়া যে তাদের কমিটমেন্ট সেটি রাখছেন কিনা। শিল্প অধ্যুষিত গাজীপুরে এ পর্যন্ত কোয়ারেন্টিনে থাকা 4300 জনের মধ্যে 3200 জন নির্দিষ্ট সময় শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন। করোনা প্রতিরোধে চলমান পদক্ষেপ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুরের করোনা পরিস্থিতির আরও খবর জানাতে এখন সেখানকার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরের করোনা পরিস্থিতি নিয়ে সকাল থেকে আমাদেরকে আপনি জানাচ্ছিলেন। এই মুহূর্তে জানতে চাই যে কি অবস্থা এখন দেখছেন আপনি সেখানে, গার্মেন্টস এবং কলকারখানার শ্রমিকদের সুরক্ষা কিভাবে দেয়া হচ্ছে, কি চিত্র রয়েছে জানাবেন আমাদের। গাজীপুরে 1100-র বেশি কারখানা এর মধ্যে চালু হয়েছে এবং সেখানে হাজার হাজার শ্রমিক সকাল থেকেই কাজ করে যাচ্ছেন। সকাল 8টার ভিতরে তাদেরকে কারখানায় প্রবেশ করতে হয় এবং সেই কারণে আমি সকাল থেকেই শ্রমিকদের মধ্যে তাড়াহুড়ো একটি ভাব লক্ষ্য করেছি। এবং আপনাকে জানিয়ে রাখি, মূল ফটক দিয়ে যখন কারখানায় তারা প্রবেশ করেন তখন কিন্তু স্বাস্থ্যবিধি যেটি মানার কথা, নিরাপদ যে সামাজিক দূরত্ব, সেটি কিন্তু তাদের পক্ষে মানা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে একসাথে শত শত শ্রমিক যখন মূল ফটক দিয়ে প্রবেশ করেন তখন তাদের একসাথে গা লাগিয়ে, একজনের সাথে আরেকজনের গা লাগিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। এবং শ্রমিকরা বলছেন যে মালিক পক্ষ তাদের সুরক্ষার জন্য কারখানার ভিতরে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন সাবান দিয়ে। এছাড়া জীবাণুনাশক স্প্রে ছেটানো হচ্ছে হাত এবং পায়ে।
আর সামাজিক যে দূরত্ব সেটি নিশ্চিত করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে বলে কারখানার মালিক এবং শ্রমিকরা জানিয়েছেন। তবে শ্রমিকদের যেটি অভিযোগ যে সেখানে সামাজিক দূরত্বটা তাদের পক্ষে মানা সম্ভব হয় না অনেক শ্রমিক একসাথে থাকার কারণে, এবং যে ব্যবস্থা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক সংখ্যায় সেটি অপ্রতুল বলে তারা জানিয়েছেন। আর আমি কারখানার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে তারা শিল্প পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ আলাদাভাবে মনিটরিং করছেন এবং সামাজিক দূরত্ব বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল শিল্প পুলিশের একটি দেওয়া তথ্যে গাজীপুরে 7 জন করোনা পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন এবং এই 7 জনই কিন্তু অন্যান্য জেলা থেকে গাজীপুরে এসেছেন। তারা করোনা উপসর্গ নিয়ে এসেছিলেন এবং তারা স্ব জেলায় করোনা যে পরীক্ষা দিয়েছিলেন সেখানে তাদের করোনা পজিটিভ এসেছে এবং বর্তমানে তারা গাজীপুরে চিকিৎসাধীন রয়েছেন। তো এই কিন্তু কয়েকজন আবার কারখানায় কাজ করছেন, যার কারণে এই শ্রমিকদের মাধ্যমে গাজীপুরের যে অন্যান্য শ্রমিক সেই শ্রমিকদের মধ্যে সংক্রমিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং যে পরিবেশে শ্রমিকরা কাজ করে যাচ্ছেন সামাজিক দূরত্ব না থাকলে এখানে এই চিত্র আরো বাড়বে বলে এখানকার যারা চিকিৎসক এবং সংশ্লিষ্ট জি আবুল হাসান, শ্রমিকরা আসলে স্বাস্থ্য সচেতনের ব্যাপারে আরো সচেতন হবে, এটি আমাদের কাম্য। আবুল হাসান জানাচ্ছিলেন গাজীপুরের করোনা পরিস্থিতি। করোনার সংক্রমণ রোধে লকডাউনের ফলে ফরিদপুরে কর্মহীন 2.5 লাখ পরিবার পাচ্ছে মানবিক সহায়তা কার্ড। প্রধানমন্ত্রী দেয়া সহায়তা তালিকাভুক্ত প্রতি পরিবার পাবে চাল, তেল, আলু সহ প্রয়োজনীয় 6টি পণ্য। জালিয়াতি রোধে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ডিজিটাল তালিকা। এতে বারকোড ব্যবস্থা থাকায় কেউ একাধিকবার ত্রাণ নিতে পারবেন না। হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে ফরিদপুর থেকে। মানবিক সহায়তা কার্ড দেয়া এই জেলা থেকে শুরু হলেও অন্য জেলাতে প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। সরকারের এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি পরিবার মাসে 2 বার পাবেন এই খাদ্য সহায়তা, যার মধ্যে থাকছে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি লবণ, একটি সাবান ও আধা কেজি ছোলা। ডিজিটাল কার্ডের মাধ্যমে আমরা চাউল পেয়ে বিশাল খুশি, প্রধানমন্ত্রীকে বিশাল ধন্যবাদ জানাই। ছবিযুক্ত কার্ডের মাধ্যমে আমাদের চাল দিয়েছে, সেটা পেয়ে আমরা অনেক খুশি। 60 বছর বয়স আমার, কোনো কিছুই পাইনি, এই কি পাইলাম। এবারই প্রথম সরকারি খাদ্য সহায়তা তালিকা তৈরি হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। কার্ডে ডিজিটাল বারকোড থাকায় এটি নকল বা অন্য কোনো উপায়ে ব্যবহারের সুযোগ থাকছে না। এমনকি কার্ডধারীর সব তথ্য জানা যাবে বারকোড স্ক্যান করেই। এই কার্ডে কোনো রকম ডুপ্লিমাইজিং করার কোনো সুযোগ নাই। আমরা যাচাই বাছাই করে ইওনো মহোদয়ের কাছে দিয়েছি। ইওনো মহোদয় সুপারিশ করেছেন এবং উনি জেলা প্রশাসকের কাছ থেকে অনুমোদন নিয়েছেন। একটি পরিবারের বাদ যাবে না এই ত্রাণ থেকে, সবটি পরিবার পাবে, যারা গরিব, যারা দুস্থ, যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা শ্রমিক, সবাই কিন্তু এই খাদ্য সহায়তার আওতায় আসবে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা থেকে কেউ যেন বঞ্চিত না হয় তা তদারকি করছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে হতদরিদ্র, কর্মহীন মানুষ, নিম্নবিত্ত মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে, সেই সকল কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সেই পরিকল্পনা থেকে আমরা একটা কার্ড ডিজাইন করি এবং সেই কার্ডটার নাম দেই মানবিক সহায়তা কার্ড। ফরিদপুরের 9 উপজেলার 81 ইউনিয়ন ও 6টি পৌরসভায় 2.5 লাখ পরিবারকে দেওয়া হয়েছে মানবিক সহায়তা কার্ড। এরই মধ্যে কিছু এলাকায় শুরু হয়েছে কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার অচল অবস্থাতেও সেমিস্টার ফি দিতে চাপ দিচ্ছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বলছেন বর্তমানে সেমিস্টার ফি দেয়া অনেকের জন্যই কষ্টকর। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে চাপ নয়, ফি দেওয়ার অনুরোধ জানাচ্ছেন তারা। দেশে 105টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী 3 লাখের ওপরে, যাদের অনেকেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। করোনা অচল অবস্থায় অনলাইনে পরীক্ষা নিয়ে সেমিস্টার শেষ করতে চাচ্ছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। সেই সাথে সেমিস্টার ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলছেন অনেকে বাড়ি চলে গেছে, ফলে তাদের অনলাইনে পরীক্ষা দেয়া সম্ভব না। সেই সাথে পরিবারের আয় বন্ধ থাকায় সেমিস্টার ফি দেওয়াও অসম্ভব। 4G তো দূরের কথা, 3G পায় না, হয়তো 2G পায়। সেক্ষেত্রে তারা কিভাবে অনলাইন ক্লাস করবে? পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত
তারা টিউশন ফি চাইতে পারে না। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে ফির জন্য কোনো চাপ দেয়া হচ্ছে না, তবে টাকা না পেলে শিক্ষক কর্মকর্তাদের বেতন দেয়া কঠিন হবে। ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি পাওয়া গেলে সেটা যে পরিমাণে হোক না কেন, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টগণ অন্তত সমাগত ঈদে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষার্থীদের চাপ না দিতে বলা হয়েছে। আমরা তো আমাদের ডাইরেকশন দিব এবং আমরা তো অবশ্যই চাপ সবসময় রাখবো যাতে করে আমাদের ডাইরেকশন কেউ ভায়োলেট না করে। আমরা আশা করবো যে আমাদের ডাইরেকশন ভায়োলেট করবে না। আর পরীক্ষার বিষয়ে একটি গাইডলাইনও দেওয়ার কথা বলছে কমিশন। সংশ্লিষ্টরা বলছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়মের সাথে জড়িত থাকলেও কার্যকর ব্যবস্থা নেয় না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাই এবারের সংকটেও কতটুকু ব্যবস্থা হবে সেটি নিয়ে সন্দিহান তারা। তবে কমিশন বলছে আইনি সীমাবদ্ধতা এবং সক্ষমতার অভাবে জোরালো ব্যবস্থা নিতে পারে না তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের নৈশ প্রহরীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ শ্রমিকের শরীরে গুলি লেগেছে। বুধবার রাত 9:30টার দিকে এই সংঘর্ষ হয়। লৌহজং থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, প্রতিদিনের নির্ধারিত মজুরির সঙ্গে বাড়তি 300 টাকা দেওয়ার জন্য ঠিকাদার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলেন শ্রমিকরা। তাদের অভিযোগ, দাবি মেনে নিলেও মজুরি দেওয়ার সময় 150 টাকা দিতে চান ঠিকাদাররা। এ নিয়ে রেলওয়ে প্রকল্প এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এক পর্যায়ে তাদের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানে নৈশ প্রহরীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় নৈশ প্রহরীরা ছোড়রা গুলি ছুড়লে 3 শ্রমিক আহত হয়। সংঘর্ষে আরও 4 শ্রমিক আহত হয়। শ্রমিকদের পাল্টা হামলায় আহত হন এক নৈশ প্রহরী। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আগাম বন্যার শঙ্কা, করোনা আর শ্রমিক সংকট সহ সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে নেত্রকোনার হাওরে শেষ হয়েছে বোরো ধান কাটা। অন্য বছরের তুলনায় এবার অন্তত 1 সপ্তাহ আগেই গোলায় উঠেছে ধান। সরকারি উদ্যোগে নির্বিঘ্নে ধান কাটা শেষ হওয়ায় খুশি কৃষক। ভবিষ্যতেও এমন উদ্যোগ চান তারা। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ছাড়াও কলমাকান্দা ও আটপাড়ার হাওর এলাকায় এবার বোরো আবাদ হয় 40,865 হেক্টর জমিতে। করোনা অচল অবস্থায় শ্রমিক সংকটে ঠিক সময়ে ধান ঘরে তোলা নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে ধান উঠেছে কৃষকের গোলায়। দ্রুত ধান কাটতে কৃষি বিভাগ হাওরে সরবরাহ করে 71টি হারভেস্টার মেশিন। এছাড়া প্রশাসনের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 8,500 শ্রমিক আনা হয়। এ কাজে সহযোগিতা করে জনপ্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনও। সরকারের যে মেশিনগুলো দেওয়াতে আমরা ফসল খাইতে গড়ে তুলছি। আমরা এখন নিশ্চিন্ত ঋণ দফা করে করছিলাম, আমরা এখন খুব খুশি। অন্য বছরের চাই ধানগুলো বেশি হয়েছে, মেশিন আউনে আমরা পাবলিকের কৃষকের খুবই উপকার পাইছি। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই হাওরে ফসলহানি ঘটে। এবারের মতো দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপ নিলে ক্ষতি কমবে বলছেন কৃষকরা। সরকার যেবা বারবার এই মেশিনগুলো দিলে আমরা বন্যার কেউ খাইতে পারবো না। আগামীতে যদি আরো মেশিন বাড়ায় কিছু দেয় তাহলে তাড়াতাড়ি উঠবো, বন্যার থেকে বাচ্চা যাইব মানুষ। আগামীতেও এভাবে কৃষকের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। সরকারিভাবে আমাদের ডিএপি সার, সেচ ব্যবস্থাপনা এবং কীটনাশক সহ অন্যান্য বিষয়গুলি আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবার কৃষকের বাহন ফলন হয়েছে। আমরা আশা করতেছি আগামীতেও কৃষি বিভাগ এবছরের নিয়ে আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং কৃষকের পাশে সবসময় থেকে যাবে। কৃষি বিভাগ বলছে, হাওড়ে এবার ফলন হয়েছে একর প্রতি 60 থেকে 70 মণ, ফলে ছাড়িয়ে গেছে উৎপাদন লক্ষ্যমাত্রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের প্রভাবে ব্যাপক সংকটে দেশের পোল্ট্রি শিল্প। লকডাউনে দীর্ঘদিন ধরে দেশের বেশিরভাগ হাট বাজার, দোকানপাট ও গাড়ি চলাচল বন্ধ থাকায় বিক্রি হয়নি মুরগি, ডিম। ফলে জমে থাকা মুরগি ও ডিম নিয়ে বিপাকে খামারিরা। তার উপর রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়ায় প্রতিদিনই মরে যাচ্ছে অনেক মুরগি। জয়পুরহাটে ছোট বড় মাঝারি মিলিয়ে প্রায় 9,600 মুরগির খামার, হ্যাচারি এবং 16টি ফিড মিল রয়েছে। এগুলোতে বছরে প্রায় 1,68,000 টন সোনালী মুরগির মাংস ও 40 কোটি ডিম উৎপাদন হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন জেলা লকডাউনের কারণে প্রতিদিন অবিক্রিত থেকে যাচ্ছে লাখ লাখ মুরগি, ডিম ও বাচ্চা। নিরুপায় হয়ে সোনালী মুরগির 10 টাকার ডিম 3 টাকায়, 14 টাকার বাচ্চা 1 টাকায় এবং 180 টাকা কেজির মাংস 130 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। আমরা প্রোডাকশন করতে পারছি না, বন্ধ হয়ে গেছে এবং
এই শ্রমিক কর্মচারীগুলো সবাই বর্তমানে বেকার। একটা ডিমের দাম 2 থেকে 3 টাকা, একটা বাচ্চার দাম 1 টাকা কিংবা 1.5 টাকা। আমরা যারা পোলট্রি ব্যবসায়ী তারা পথে বসার শেরপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 600 মুরগির খামার, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সঠিক সময় বিক্রি করতে না পারায় মরে যাচ্ছে মুরগি, নষ্ট হচ্ছে ডিম। এ পর্যন্ত অন্তত 3 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি খামারিদের। 7,000 মুরগির মধ্যে আপনার 3,000 মুরগির মতো মারা গেছে না বেচার কারণে। 4 ভাগের 1 ভাগে বিক্রি করছি। বর্তমানে যে আমি পুনরায় যে মুরগি তুলবো, আমি যে ব্যবসা করে খাবো মুরগি তুলে, সেই ক্যাশটাও আমার নাই। করোনার ক্ষতি কাটাতে সরকারের প্রণোদনার সুযোগ সুবিধা খামারিরাও পাবেন বলে জানিয়েছে জেলার প্রাণী সম্পদ বিভাগ। লোনের ব্যবস্থা করছে না, যে 5,000 কোটি টাকার, ওটা তো একটা সুযোগ সুবিধা পাবে। আর করোনার জন্য তো এই যে মুরগির ডিম, তারপরে ব্রয়লার মুরগি, এগুলো তারা সঠিকভাবে বিক্রি করতে পারতেছে না। এই জন্য আমরা একটা ব্যবস্থা নিতেছি যাতে এগুলা তারা যাতে বিক্রি করতে পারে। বর্তমান পরিস্থিতিতে পোল্ট্রি উৎপাদন ও সরবরাহ অব্যাহত রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনায় 30,000-এর বেশি মানুষের মৃত্যু দেখল যুক্তরাজ্য। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 649 জন। আর শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে 2,500-এর বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 74,000। বিশ্বে একদিনে 6,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,64,000। আক্রান্তের সংখ্যা 38 লাখের বেশি। গত কয়েকদিনের তুলনায় ইতালিতে আবারও বেড়েছে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 369 জন। এ নিয়ে মোট প্রাণহানি 29,684 জন। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় 53,000। এর মধ্যে গত 3 দিনই শনাক্ত হয়েছে 10,000। এদিকে করোনা সংক্রমণ রোধে জরুরি অবস্থার মেয়াদ 2 সপ্তাহ বাড়িয়েছে স্পেন। টানা কয়েকদিন ধরে দৈনিক 10,000-এর বেশি মানুষ আক্রান্ত হলো। আগামী সপ্তাহ থেকে শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। করোনায় নতুন করে ব্রাজিলে 645, বেলজিয়ামে 323, জার্মানিতে 282, ফ্রান্সে 278 ও স্পেনে 244 জনের মৃত্যু হয়েছে। বিশ্বের 90,000-এর বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত বলে ধারণা করছে আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল ICN। সুরক্ষা সামগ্রীর অভাব চলতে থাকলে সংখ্যা দ্বিগুণ হতে পারে বলেও শঙ্কা জানিয়েছে সংস্থাটি। বুধবার বিবৃতিতে ICN-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড ক্যাটন জানান, এ পর্যন্ত 250-র বেশি নার্স মারা গেছেন। গত মাসে 23,000 স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত ছিল। মাত্র এক মাসে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90,000-এ। 30টি দেশের জাতীয় নার্সিং অ্যাসোসিয়েশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা জানানো হয়। 130টি দেশের নার্সদের সংস্থার জোট ICN-এ নথিভুক্ত 2 কোটির বেশি স্বাস্থ্যকর্মী। 1,000 অসহায় ক্রীড়াবিদকে অর্থ সহায়তা দেবে ক্রীড়া মন্ত্রণালয়। আপাতত 27টি ফেডারেশন তালিকা করে প্রত্যেককে 10,000 টাকা করে দেওয়ার চিন্তা ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের। এছাড়া দেশে বিভিন্ন ক্ষেত্রে সম্মানী ভাতার ব্যবস্থা আছে, কিন্তু ক্রীড়াঙ্গনে নেই। ইতোমধ্যে এই ভাতা প্রদানের বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছিল, কিন্তু করোনার প্রভাবে সেটি সম্ভব হয়ে ওঠেনি। ঈদের পর করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের প্রতি মাসে 2,000 টাকা করে এককালীন 24,000 টাকা দেওয়া হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ ছিল বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।